জটিল আয়নটা তৈরি হয় একটা বিশেষ ধরনের মৌল দ্বারা। প্রশ্ন হচ্ছে কোনটি জটিল আয়ন তৈরি করবে? জটিল আয়ন কে তৈরি করে? তোমার অপশন এ হচ্ছে ডি ব্লক মৌল, তোমার অপশন এ হচ্ছে ডি ব্লক মৌল, অপশন বি হচ্ছে অবস্থান্তর মৌল। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি কোনটি জটিল আয়ন তৈরি, জটিল যৌগ বা জটিল আয়ন তৈরি করে, ডি ব্লক মৌল নাকি অবস্থান্তর মৌল? আমি দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট কিন্তু এসে উপস্থিত হয়েছে। সো আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি জটিল আয়ন বিশিষ্ট যৌগ কোন ধরনের মৌল দ্বারা তৈরি হয়, ডি ব্লক মৌল নাকি অবস্থান্তর মৌল, ডি ব্লক মৌল নাকি অবস্থান্তর মৌল? ইয়েস, কারেক্ট অ্যান্সার আসা শুরু করেছে। সপ্তক কারেক্ট অ্যান্সার দিতে পারোনি তুমি। আশিক আহমেদ কারেক্ট অ্যান্সার দিয়েছে। অনিক খান ভুল হয়েছে। নূর নবীর অ্যান্সার ঠিক আছে। সৌরভের অ্যান্সার কিন্তু ঠিক হয়েছে। চট্টগ্রাম থেকে বাসায় বসে মোহাম্মদ রাফাত ক্লাসটি করছে। আশিকুর রহমান বলছে একটু নেট কানেকশনে নাকি প্রবলেম হচ্ছে। মনে রাখতে হবে যে আজকে বাংলাদেশের ইন্টারনেট কানেকশনটা একটু স্লো, আসলে আমাদের সমস্যা নয়। সো নেট কানেকশনের প্রবলেম হলো একটু ধৈর্য ধরে ক্লাসটি করতে হবে। ক্লাসটি করতে পারলে তোমরা অবশ্যই অনেক কিছু শেষ পর্যন্ত শিখতে পারবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, অবশ্যই কমেন্টগুলো শেয়ার করতে ভুলবে না। তো দেখো, জটিল যৌগ হচ্ছে অবস্থান্তর মৌলের একটি যৌগ। অবস্থান্তর মৌলের দ্বারাই শুধুমাত্র জটিল আয়ন তৈরি হয়। তাহলে প্রথম জিনিস জানলাম জটিল আয়ন হচ্ছে অবস্থান্তর মৌল দ্বারা সৃষ্টি এক ধরনের আয়ন। এবার দ্বিতীয় যে জিনিসটা তোমাদেরকে শেখাতে চাই সেটা হচ্ছে অনেকটা এরকম। তোমাদেরকে একটা জটিল যৌগ পরিচিত করে দিতে চাই। একটা জটিল যৌগ তাকিয়ে দেখো, এইটি একটি জটিল যৌগ, এইটা একটা জটিল যৌগ। এই যৌগের দুইটা পার্ট আছে। তুমি দেখতে পাচ্ছ ব্র্যাকেট দেওয়া একটা অংশ আছে আর K4 আর একটা অংশ আছে। তাহলে একটু তাকিয়ে দেখো, দুইটা পার্ট আছে। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যৌগের জটিল আয়নটির চার্জ কি, প্লাস নাকি মাইনাস? তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যৌগটিতে জটিল আয়নের চার্জ কি হবে, প্লাস নাকি মাইনাস? আমি তোমাদের কাছে সেই কমেন্টে তোমাদের সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করে আছি। এই যৌগটিতে জটিল অংশটির চার্জ কি হবে তার জন্য আমি অপেক্ষা করছি। আমি আশা করব তোমরা অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করে আরো বেশি মানুষকে দেখার চেষ্টা করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের ক্লাসে এসেছো। কারেক্ট অ্যান্সার আসা শুরু করেছে নূর ফাতিহা তাহিয়া। নূর ফাতিহা আমার গত 4টা লাইভ ক্লাসে উপস্থিত ছিল। সাইমা মাহমুদ কারেক্ট অ্যান্সার দিয়েছে। মুশফিকুর রহমান পারফেক্টলি কারেক্ট অ্যান্সারটা দিয়েছে। থ্যাংক ইউ মুশফিক, ইউ মেক দ্য বেস্ট অ্যান্সার। সপ্তক কারেক্ট অ্যান্সার। নিসর্গ মৃধা আসলে জানতে চাচ্ছে কারেক্ট অ্যান্সারটার ব্যাখ্যা কি, আসো একটু বলে দিই। অ্যান্সার হচ্ছে মাইনাস। তাকিয়ে দেখো মাইনাস কেন হবে। আমরা জানি পটাশিয়াম একটা ধাতু এবং এর চার্জ হচ্ছে +1। তাইলে এখানে যে 4টা পটাশিয়াম তার চার্জ হচ্ছে +4। এখানে 4টা পটাশিয়াম আছে এবং এই 4টা পটাশিয়ামের চার্জ হচ্ছে +4। তাহলে অবশ্যই এই অংশটার চার্জ হবে -4। কেন? কারণ এই অংশ এবং এই অংশ দুইটাকে যোগ করলে টোটাল চার্জ 0 হবে। কারণ একটা যৌগের কোনো নেট চার্জ থাকে না। তাই এই অংশটা যদি +4 হয়, এই অংশটা হবে -4। এবার তোমাদেরকে আমি কয়েকটা জিনিসের সাথে একটু পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। তোমাদের আরেকটা ছোট্ট প্রশ্ন করি, যেটা তোমরা কমেন্টে একটু অ্যান্সার করার চেষ্টা করো। দেখি এই প্রশ্নটার উত্তর আসলে তোমাদের মধ্যে কে কে দিতে পারবে। প্রশ্নটা হচ্ছে দেখো, এটা বেশ বিদঘুটে একটা জটিল আয়ন, আমি এখানে লিখতে যাচ্ছি। আবারও প্রশ্ন হচ্ছে এই জটিল যৌগটিতে জটিল আয়নটির চার্জ প্লাস নাকি মাইনাস? এই জটিল যৌগটিতে জটিল আয়নটির চার্জ প্লাস নাকি মাইনাস? তো আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে যথারীতি অপেক্ষা করে বসে আছি। তো তোমরা আমাকে একটু
এখনই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করো যে এই পার্টিকুলার জটিল যৌগটিতে 2 নম্বরটিতে জটিল আয়নটির চার্জ প্লাস নাকি মাইনাস হবে। তো আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি, তোমরা কমেন্ট করে যাও। এবং আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি নিসর্গ, মৃধা, মমিন ইসলাম, রাহাত খান, অনিক মাহমুদ কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের এই ক্লাসটিতে এখনো উপস্থিত আছো। আমি দেখতে পাচ্ছি 160 জন মানুষ এই ক্লাস 170 জন মানুষ ক্লাসটিতে উপস্থিত আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা বুঝতে পারছো এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে। কারেক্ট অ্যান্সারটি হবে এক্স্যাক্টলি +2। কেন একটু লক্ষ্য করো, সালফেট আয়নের চার্জ হচ্ছে -2, তাহলে অবশ্যই এই পুরো অংশটার চার্জ হবে +2। সালফেট আয়নের অংশ হচ্ছে -2, তাহলে এই পুরো অংশটির চার্জ হবে অবশ্যই +2। তো যারা যারা +2 দিয়েছো, যেমন সাইমা মাহমুদ, সজীব ভুইয়া, তারপরে আমি আরো নাম দেখতে পাচ্ছি এখানটিতে, সাইমা মাহমুদ, সজীব ভুইয়া, সাকিব রাতুল, তারেকুল ইসলাম, ইফতি, জাহাঙ্গীর জামান, তুষার, সিজান, তোমরা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো অভিনন্দন, এটার আনসার +2। তাহলে একটু প্রথম যে জিনিসটা আমরা বুঝলাম, জটিল আয়ন 2 রকমের হতে পারে। জটিল আয়ন 2 রকমের হতে পারে। এইখানে যে জটিল আয়নটা আছে এটি হচ্ছে অ্যানায়ন। এইখানে যে জটিল আয়নটি রয়েছে এটি মাইনাস চার্জ, আর এইখানে যে জটিল আয়নটি রয়েছে সেটি হচ্ছে ক্যাটায়ন বা প্লাস চার্জের। তাহলে জটিল আয়ন 2 রকমের হতে পারে, মাইনাস চার্জের এবং প্লাস চার্জের। জটিল আয়ন অ্যানায়নও হতে পারে, জটিল আয়ন ক্যাটায়নও হতে পারে। তো 2 রকম যৌগের ক্ষেত্রে নাম কি হবে তা আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করব। তাহলে আসো আমরা এখন সেটাকে একটু লিখে ফেলি। জটিল যৌগের নামকরণের 2 রকম পার্ট আছে। একটা হচ্ছে সে যদি ক্যাটায়ন হয় তার নাম কি হবে, আরেকটা হচ্ছে সে যদি অ্যানায়ন হয় তাহলে তার নাম কি হবে। তাহলে জটিল যৌগের নামকরণের 2টো উপায় আছে। যদি ক্যাটায়ন হয় তাহলে একরকম নাম হবে, আর অ্যানায়ন হলে তাহলে আরেক রকম নাম হবে। তাহলে এটা জটিল যৌগ হাতে পাওয়ার পরে প্রথমেই তার অ্যানায়ন নাকি ক্যাটায়ন হিসাবে আছে সেইটা দেখে নিতে হবে। জটিল অংশ কি সেটা আমাদেরকে নিসর্গ মৃধা জিজ্ঞেস করেছে। খুব সহজে যদি বলতে চাই, যে অংশটুকু থার্ড ব্র্যাকেট যে অংশটুকু এরকম ব্র্যাকেট দেওয়া থাকবে সেই অংশটুকুই হচ্ছে জটিল যৌগের জটিল অংশ। ওকে, তো আই হোপ তোমরা এইটুকু আমাদের বুঝতে পেরেছো। এইবার আসো তোমাদেরকে ক্যাটায়ন অংশের নামকরণ করার উপায় বলে দিই। ক্যাটায়ন হিসাবে জটিল যৌগের নামের 3টা পার্ট থাকে। নামের 3টা পার্ট থাকে। 1 নম্বর পার্ট হচ্ছে লিগ্যান্ডের নাম ও সংখ্যা। 2 নম্বর পার্ট হচ্ছে অবস্থান্তর মৌলের ইংলিশ নেম, আর 3 নম্বর হচ্ছে জারণ মান। তাহলে একটা জটিল যৌগের ক্যাটায়ন হিসাবে নামের 3টি পার্ট আছে, লিগ্যান্ডের নাম ও সংখ্যা, অবস্থান্তর মৌলের নাম এবং তার জারণ মান। তো যারা এতটুকু অংশ পর্যন্ত এই ক্লাসে আমাদের সাথে আছো তারা এখনই কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করে দিবে। কারণ তুমি যদি ভিডিওটি শেয়ার না করো, তোমার অনেক বন্ধুই কিন্তু এই জটিল যৌগের নামকরণের মতন যে কঠিন টপিকগুলো আছে সেটা কিন্তু বুঝতে পারবে না, এবং এটা পরীক্ষায় বিশেষ করে এইচএসসি পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বলি আমরা মনে করি। সো এখন আমরা দেখব এই 3টা পার্টের নাম কিভাবে লিখে আসতে হয়। তো সবাই আমার সাথে লক্ষ্য করো, সবাই দেখো, একটা জটিল আয়ন দিয়ে আমরা নামকরণটা শুরু করতে থাকি। তো আমরা জটিল আয়ন হিসাবে এই পোর্শনটুকু নিলাম। তাহলে লক্ষ্য করে দেখো, প্রথম যে জিনিসটা আমরা জানলাম, এইখানে যে জটিল আয়নটা আছে সেটা হচ্ছে প্লাস চার্জের। তোমরা সবাই জানো এই জটিল আয়নটা হচ্ছে প্লাস চার্জের। তাসমিয়া ঐশী আমাদেরকে একটা নাইস প্রশ্ন করেছে, সেটি হচ্ছে
এই যে আমি লিগ্যান্ড বললাম, লিগ্যান্ড জিনিসটা আসলে কি, আমি ঐশীর প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যেই এই ক্লাসে দিয়ে দিব। তাকিয়ে দেখো, এই যে জটিল আয়ন, আমি জটিল আয়নটাকে একটু সুন্দর করে লাল দাগ দিয়ে চিহ্নিত করে দিতে চাই। এটা হচ্ছে জটিল আয়ন। এই পোর্শনটুকুর নাম আমি আগে চিন্তা করি, ক্যাটায়ন পোর্শনটুকু। মনে রাখো, এই যে এখানে আয়রনটা আছে, এই আয়রন হচ্ছে তার অবস্থান্তর মৌল। এটা চেনার উপায় হচ্ছে, মনে রাখবা এটা সবসময় একটা ধাতু। অবস্থান্তর মৌল এটা হবে সবসময় একটা ধাতু। আর এই অবস্থান্তর ধাতু ছাড়া বাকি যে পোর্শনটুকু থাকে, এই পুরো পোর্শনটুকু হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ডের সংজ্ঞা হচ্ছে যাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া থাকে, যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকে, তাদেরকে বলা হয়ে থাকে লিগ্যান্ড। যেমন লিগ্যান্ডের কমন কিছু উদাহরণ হচ্ছে পানি, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, হাইড্রোক্সাইড আয়ন, নাইট্রিক অক্সাইড। এরা সবাই লিগ্যান্ড হিসাবে কাজ করতে সক্ষম। আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ এই মুহূর্তে এই ক্লাসে উপস্থিত আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস এফোর্ট। যাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া থাকে, আমরা কিন্তু তাদেরকে লিগ্যান্ড হিসাবে বলে থাকি। তো লিগ্যান্ড কি আমরা সেটা দেখতে পারলাম। তো জটিল যৌগের দুইটা পার্ট আছে, অবস্থান্তর ধাতু একটা পার্ট, আর লিগ্যান্ড হচ্ছে আরেকটা পার্ট। তাহলে প্রথম স্টেপ হচ্ছে লিগ্যান্ডের নাম আর সংখ্যা বলতে হবে। তাকিয়ে দেখো, ওয়াটার এই লিগ্যান্ডটা আছে 5টি, আর নাইট্রিক অক্সাইড এই লিগ্যান্ডটা আছে 1টি। এখন আমাদের জানতে হবে এই লিগ্যান্ডের নাম কি হয়। লিগ্যান্ডের নাম, এটা তোমাদের বইতে লিস্ট পাওয়া যায়, লিগ্যান্ডের নামের একটা লিস্ট। যেমন ওয়াটার থাকলে তার নাম হয় অ্যাকুয়া, যদি ওয়াটার থাকে তার নাম হবে অ্যাকুয়া। নাইট্রিক অক্সাইড থাকলে তার নাম হয় নাইট্রোসো। ক্লোরাইড থাকলে হবে নাম ক্লোরো। হাইড্রোক্সাইড থাকলে হবে হাইড্রক্সি। এইরকম বিভিন্ন লিগ্যান্ডের জন্য বিভিন্ন নাম হয়ে থাকে। তাহলে লিগ্যান্ডের নাম কি হবে, এই লিস্ট তোমরা বইতে, পাঠ্য বইতে ভালো করে পেয়ে যাবে। আমি তোমাদেরকে তারপরও আরো কয়েকটা এক্সট্রা বলে দিতে পারি। যেমন অ্যামোনিয়ার নাম হয়ে থাকে হচ্ছে অ্যামিন, এটাও তোমরা জেনে রাখতে পারো। তারপর ব্রোমাইডের ক্ষেত্রে ব্রোমো, এরকম আরো অনেক এক্সট্রা হয়ে থাকে নাম। তো লিগ্যান্ডের নামের এই যে লিস্টটি, সেটি তোমার বই থেকে অবশ্যই জানা থাকতে হবে। তাহলে এই লিগ্যান্ডের নামগুলো আমরা এখান থেকে দেখব। তাহলে তোমরাই আমাকে বলে ফেলো, এখানে পানি আছে 5টি, আর নাইট্রিক অক্সাইড নাইট্রো আছে 1টি। তাহলে নাম কি হবে? পানির নাম হবে অ্যাকুয়া, তাহলে অ্যাকুয়া পোর্শনটা লাগবে। নাইট্রিক অক্সাইডের জন্য নাইট্রোসো, এই নাইট্রোসো পোর্শনটা লাগবে। তাহলে অ্যাকুয়া এবং নাইট্রোসো, আমি লিগ্যান্ডের নাম দুটো পেয়ে গেলাম। তাহলে বাকিগুলো আমার আর দরকার নেই, আমি এখন নামগুলো এখানে লেখা শুরু করি, অ্যাকুয়া এবং নাইট্রোসো। তাহলে দেখো, আমাদের কাছে পানির নাম আমরা জানি হবে অ্যাকুয়া, আর নাইট্রিক অক্সাইডের নাম হবে নাইট্রোসো। এখন কথা হচ্ছে, অ্যাকুয়া আছে 5টা, অ্যাকুয়া কয়টি আছে? 5টি। তাই অ্যাকুয়ার নামের আগে লিখতে হবে পেন্টা, অ্যাকুয়ার নামের আগে লিখতে হবে পেন্টা। একটা থাকলে কিছু লেখা লাগে না, 2টা থাকলে ডাই, 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা, 5টা থাকলে পেন্টা লিখতে হয়। সো 5টা থাকায় আমি লিখবো পেন্টা অ্যাকুয়া। এখন তোমার প্রশ্ন আসবে, পানি এবং নাইট্রোসোর মধ্যে কোনটিকে প্রথমে লিখতে হবে? নাম লেখার সময় অ্যাকুয়াকে আগে লিখবে নাকি নাইট্রোসোকে আগে লিখবে? আমি তোমাদের কাছে কমেন্টে জানতে চাচ্ছি। এখনই কমেন্ট করো এবং জানিয়ে দাও, পানি এবং নাইট্রিক অক্সাইডের মধ্যে কোন জিনিসটির নাম আগে লিখতে হবে। লিগ্যান্ডের নাম লেখার সময় পানি এবং নাইট্রোসোর মধ্যে কোন জিনিসটির নাম আগে লিখতে হবে? তোমরা এখনই সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, H2O এবং নাইট্রোসোর মধ্যে কোনটির নাম প্রথমে লিখতে হবে? আমি তোমাদের কমেন্টের জন্য কিন্তু অধীর আগ্রহে এখন অপেক্ষা করছি। আমি স্টিল দেখতে পাচ্ছি
অসংখ্য কমেন্ট চলে এসেছে তোমাদের পক্ষ থেকে, কারেক্ট অ্যান্সারও আসতে শুরু করেছে। ইয়েস, অধিকাংশ মানুষ জিনিসটা বুঝতে পারছে যে কারেক্ট অ্যান্সার হবে ভেরি গুড, পানি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা নিসর্গ মৃধা বলেছে, রাকিবা ঋতু, চাকমা, তারপরে হচ্ছে আশিক রহমান, তারা কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিয়েছে। কারেক্ট অ্যান্সার বলা হচ্ছে পানি আগে হবে তারপর নাইট্রোসো। এর কারণ কি? কারণ এইটা না যে যেটা প্রথমে থাকে সেটা প্রথমে আসে, এটা মোটেও কারণ না। কারণ হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, কারণ হবে অ্যালফাবেটিক অর্ডার। মনে রাখবা অ্যালফাবেটিক অর্ডারে সাজাতে হবে। তাকিয়ে দেখো, অ্যাকুয়া, অ্যাকুয়া লিখতে হয় এ দিয়ে, নাইট্রোসো লিখতে হয় এন দিয়ে। এ এবং এন এর মধ্যে যেহেতু এ প্রথমে থাকে তাই অ্যাকুয়া আগে লিখবো, নাইট্রোসো পরে লিখবো। আমরা পানি এবং নাইট্রোসোকে অ্যালফাবেটিক অর্ডারে সাজাচ্ছি। মনে রাখতে হবে পেন্টা, ডাই, ট্রাই এগুলো অ্যালফাবেটিক অর্ডারের অংশ না, শুধুমাত্র নামগুলো দিয়ে অ্যালফাবেটিক অর্ডার করতে হবে। পেন্টা, ডাই, ট্রাই এগুলো দিয়ে অ্যালফাবেটিক অর্ডার সাজানো যাবে না। তো আমাদের অর্ডারের প্রথমে আসবে পানি, তারপর আসবে নাইট্রোসো। তাহলে আসো আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম লিগেন্ডের নামটা লিখিয়ে ফেলি। তাহলে লিগেন্ডের নাম হবে পেন্টা অ্যাকুয়া, পেন্টা অ্যাকুয়া, তারপরে নাম হবে নাইট্রোসো, শেষ। তাহলে এতক্ষণ আলোচনার মধ্য দিয়ে আমরা লিগেন্ডের নাম লেখা শেষ করলাম। তো লিগেন্ডের নাম লেখা যদি তুমি বুঝে থাকো, অবশ্যই তোমার বন্ধুরও কিন্তু এই জিনিসটা বোঝা দরকার। তার জন্য এই ভিডিওটি শেয়ার করে দাও নিজের হোম পেজে, লাইভ ক্লাসের নিচের বাঁদিকের যে শেয়ার বাটনটি আছে এখনই ক্লিক করে সেটি সবাইকে জানিয়ে দাও। পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো হচ্ছে এই জটিল আয়নটির লিগেন্ড পোর্শনের নাম, যেটা প্রথম অংশ। এবার আমরা লিখব অবস্থান্তর মৌলের ইংরেজি নাম। তাকিয়ে দেখো, এই যে অবস্থান্তরটির মৌলটি আছে লৌহ, লৌহের ইংরেজি নাম কি আমাদেরকে একটু কমেন্টে জানাও। লৌহের ইংরেজি নাম কি সেটা আমাকে একটু কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করে যাচ্ছি। লৌহের ইংরেজি নাম কি আমি তোমাদের কাছে কমেন্টে জানতে চাচ্ছি। আমি আশা করি সবাই আমাদের ক্লাসে বুঝে বুঝে এই জিনিসগুলো অ্যান্সার করা আজকে শিখেই যাবে। তো লৌহের ইংরেজি নাম কি আমি তোমাদের কাছে সেটাই জানতে চাচ্ছি। সো আমি ইতোমধ্যে অসংখ্য মানুষের কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। আর রাকিব হাসান, নিসর্গ মৃধা, ইউ আর অল গিভিং কারেক্ট অ্যান্সার। আরমান শরীফ, আসলে এটা নিয়ে আসলে এত মাথা ব্যথা করার কিছু নাই। পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো আয়রন, লৌহের ইংরেজি নাম আয়রন। তাহলে সেকেন্ড অবস্থায় আমরা, তাহলে দেখো এইটা হচ্ছে পার্ট 1, পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো এটা পার্ট 1, আয়রন হচ্ছে পার্ট 2। তাহলে পার্ট 1 গেল, পার্ট 2 গেল। 3 নম্বর হচ্ছে জারণ মান। কার জারণ মান বের করতে হবে? প্রশ্ন হচ্ছে এই আয়রনের জারণ মান বের করতে হবে। তাহলে জারণ মান বের করতে হবে কার? অবস্থান্তর মৌলটির, অবস্থান্তর মৌলের। কার জারণ মান বের করতে হবে? অবস্থান্তর মৌলটির। তাহলে অবস্থান্তর যে মৌলটি আছে তার জারণ মান বের করতে হবে। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজন বলতে পারো এখানে আয়রনের জারণ মান কত। এখনই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও এইখানটিতে আয়রনের জারণ মান কত। তো আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করে আছি। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি এখানে আয়রনের জারণ মান কত সেটি কে কে বলে দিতে পারবে। তো আমি তোমাদের কমেন্ট পড়ে যাচ্ছি। আয়রনের জারণ মান, ভেরি নাইস। আমদালিব রহমান পার্থ কারেক্ট অ্যান্সার দিয়েছে। সায়েম মাহমুদ ইজ কারেক্ট টু। আমি আরো কমেন্ট দেখতে পাচ্ছি, অসংখ্য মানুষ, অধিকাংশ মানুষই কিন্তু কারেক্ট অ্যান্সার দিচ্ছে। যদি এটা বুঝে তোমরা কারেক্ট অ্যান্সার দিয়ে থাকো, আই এম ভেরি হ্যাপি যে তোমরা জারণ মান ব্যাপারটা অন্তত বের করতে পেরে গেছো। কারণ আমরা প্রতিটা ক্লাসে কিন্তু কোনো না কোনো ভাবে জারণ মান নির্ণয় করা শিখি। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের এতগুলো প্রশ্ন কারেক্ট অ্যান্সার দিয়েছো। তাহলে অ্যান্সারটা ট্রু, যে এইখানটাতে অ্যান্সারটা হবে আয়রনের জারণ মান 2। সেটা কিভাবে বের করতে হয় আমি এখন একটু সেটাই দেখাবো। জারণ মান হিসাব করা, আমি এখন জারণ মানটুকু হিসাব করা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা অবশ্যই ভিডিওটি একবার শেয়ার করে ফেলো। দেখো
আয়রনের জারণ মান কিভাবে বের করব এইখানটাতে। তো পুরো যৌগটা লিখে ফেললাম। তাকিয়ে দেখো এই এন্টায়ার পুরো যৌগটার চার্জ হচ্ছে 0, পুরো যৌগের চার্জ 0, আয়রনের চার্জ x, পানির কোনো চার্জ নেই, পানির চার্জ হচ্ছে 0, তাহলে পানি আছে 5টা, 5 × 0। নাইট্রিক অক্সাইড এটাও একটা যৌগ, এরও কোনো চার্জ নাই, তাহলে নাইট্রিক অক্সাইডের চার্জও 0, তাহলে এদের সবার চার্জ যোগ করি। সালফেটের চার্জ হচ্ছে -2, সালফেট আয়নের চার্জ -2, তাহলে হিসাব করলে x এর ভ্যালু আসবে +2। তাহলে জারণ মান বের হয়ে গেল। এই যে জারণ মানটা সেটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রোমান হরফে লিখে দিতে হবে, ব্র্যাকেটের মধ্যে রোমান হরফে লিখে দিতে হবে। তাহলে জারণ মান আমরা লিখে ফেললাম। এইটুকুর মধ্য দিয়ে আমরা একটি ক্যাটায়ন হিসাবে আগত জটিল যৌগের নাম লেখা সম্পন্ন করলাম, ক্যাটায়ন হিসাবে আগত একটি জটিল যৌগের নাম লেখা সম্পন্ন করে ফেললাম। এখন লক্ষ্য করো এই যৌগের নামের একটা সেকেন্ড পার্ট বাকি রয়েছে, সেটা হচ্ছে সালফেট। তাই আমি লিখবো পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো আয়রন 2, এখন লিখে দিব সালফেট। আর যদি সালফেট অংশটা না থাকতো তাহলে লিখতাম আয়রন 2 আয়ন, তাহলে এর নাম পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো আয়রন 2 সালফেট। যদি সালফেট অংশটা না থাকতো তাহলে লিখতাম আয়ন। সো এইটা ছিল একটি জটিল যৌগের নাম। এইবার তোমার নিজের বুদ্ধিটাকে কাজে লাগানোর সময় এসেছে। আমি তোমাদেরকে একটা করতে দিব, দেখব কতজন আমাদের কমেন্টে কারেক্ট অ্যান্সারটি জানাতে সক্ষম হও। তাহলে তোমাদের কাছে আমার প্রবলেম হচ্ছে এইটা, সবাই এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও কয়জন এইটার নাম লিখতে পারো। তো আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। এই জটিল যৌগটির নাম কি হবে, এই জটিল যৌগটির নাম কি হবে আমি তোমাদের কাছে সেটা জানতে চাচ্ছি। এটা হচ্ছে তোমাদের কুইজ, যে সবার আগে অ্যান্সার দিতে পারবে তার নামটা আমি অবশ্যই আমাদের বোর্ডে লিখে রাখবো। সো অপেক্ষা করছি তোমাদের প্রশ্নের উত্তরের জন্য। প্রায় 190 জন আমাদের আজকের এই ক্লাসটিতে উপস্থিত আছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের এই ক্লাসটি সকল যান্ত্রিক গোলযোগ উপেক্ষা করে যাচ্ছ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি তোমাদের কাছে স্টিল এই যৌগটার নাম চাচ্ছি। আই হোপ তোমরা সবাই এই প্রশ্নটির উত্তর করে দিতে পারবে। সো আমি ইতিমধ্যে দেখছি অনেকেই প্রশ্নটার উত্তর করে দিয়েছো। ভেরি নাইস, কারেক্ট অ্যান্সার আসা শুরু করছে। প্রশ্নটি হচ্ছে এই জটিল যৌগটির নাম কি হবে। তো আসো আমরা একটু দেখে ফেলি এই জটিল যৌগটির নাম কি হবে। কারেক্ট অ্যান্সার আমি যান্ত্রিক গোলযোগের কারণে কিছুটা কমেন্ট করতে পারছি না, বাট আমরা এখন নামটিকে একটু মিলিয়ে নিই। আসো, নামটা খুব সহজ, নামটা খুব একটা কঠিন কিছু না। তাকিয়ে দেখো, প্রথম কাজ আসে লিগেন্ডের নাম ও সংখ্যা। লিগেন্ড হচ্ছে এখানে এটা হচ্ছে অবস্থান্তর মৌল, আর এটা হচ্ছে লিগেন্ড। লিগেন্ড হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার নাম হচ্ছে অ্যামমিন, অ্যামোনিয়ার নাম হয় অ্যামমিন। অ্যামোনিয়া আছে 4টি, অ্যামোনিয়া 4টি থাকায় তার নাম হবে টেট্রা অ্যামিন। অ্যামোনিয়া আছে 4টি তাই নাম হলো টেট্রা অ্যামিন। কপারের নাম হচ্ছে কপার, এটা আমরা সবাই জানি। তাহলে নামের প্রথম অংশ টেট্রা অ্যামিন, সেকেন্ড অংশ কপার। লিগেন্ডের নাম ইংলিশ নাম লিখে ফেললাম। তার জারণ মান কত, জারণ মান বের করি, এটা x। অ্যামোনিয়ার মান হচ্ছে 0, 0 × 4 হচ্ছে 0। হাইড্রোক্সিলের মান কত, 2 × -1 = 0। তাহলে x এর চার্জ আসে +2, তাহলে কপারের আয়নের মান হবে 2। টেট্রা অ্যামিন কপার 2, এখানে হাইড্রোক্সিল আছে তাই লিখে দিব হাইড্রোক্সিল। তাহলে টেট্রা অ্যামিন কপার 2 হাইড্রোক্সিল, এইটাই হচ্ছে এই জটিল যৌগটির আসল নাম। টেট্রা অ্যামিন, মুন কারেক্ট অ্যান্সার কিন্তু দিয়েছে। টেট্রা অ্যামিন কপার 2 হাইড্রোক্সিল কারেক্ট অ্যান্সারটি মুন দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ মুন আমাদেরকে এই অ্যান্সারটা দেওয়ার জন্য। মোহাম্মদ আদিল কারেক্ট অ্যান্সার দিয়েছে। মেহরাব আল মাকসুদ কারেক্ট অ্যান্সার দিয়েছে। আশিক আহমেদ কারেক্ট অ্যান্সার দিয়েছে। আশিক আহমেদ কিন্তু 2টাকে রোমান হরফে লিখো নাই, তো তোমার অ্যান্সার সম্পূর্ণ কারেক্ট না, কারণ কারেক্ট অ্যান্সার হতে হলে অবশ্যই
এই চার্জটিকে রোমান হরফে লিখে নিতে হবে। নূর ফাতিহা তাহিয়াত অনেক উচ্ছ্বাস প্রকাশ করে বলেছে যে ইয়েস, তারটাও নাকি হয়ে গিয়েছে। সো এটা যদি হয়ে যায় তাহলে এখন আসো তোমাদেরকে আমি আরেকটা জটিল আয়নের নামকরণ করতে দিচ্ছি। এইটার পরে আমরা অ্যানায়নে মুভ করব। এইবার তোমাদেরকে যেটা নাম করতে দিচ্ছি সেটা একটু ধৈর্য ধরে করে ফেলার চেষ্টা করবে। সবাই লক্ষ্য করো, সবাই খুব মনোযোগ দিয়ে এই আয়নটার নাম লেখার চেষ্টা করবে। এই জটিল আয়নের নাম কি হবে? এই জটিল আয়নের নাম কি হবে? তোমাদের সুবিধার্থে বলে দিই, থায়োসায়ানেটো এর নাম হচ্ছে থায়োসায়ানেটো। এই জটিল আয়নটার নাম, এই সিএনএস মাইনাসের আয়ন হচ্ছে থায়োসায়ানেটো। থায়োসায়ানেটো যদি এর নাম থায়োসায়ানেটো হয় তাহলে এই জটিল আয়নের নাম কি হবে? এইটা যে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার ক্যাটায়ন পোর্শনের ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তার ক্যাটায়ন পোর্শনের ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি এখনো কিন্তু তোমাদের গুড কমেন্টগুলোর জন্য অপেক্ষা করে যাচ্ছি। তো আই হোপ তোমরা যত বেশি বেশি মানুষ পারবে আমাদের কারেক্ট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়ে দেওয়ার চেষ্টা করি। টেট্রামিন কপার 2 হাইড্রোক্সিল, এটা আমাদের আগের অ্যান্সারগুলো এখনো অনেকে দিয়ে যাচ্ছে। এই প্রশ্নটির কারেক্ট অ্যান্সার আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। বোর্ডে যেটা লেখা আছে, আয়রন 5টা পানি, একটা থায়োসায়ানাইড এবং একটা সালফেট। ইয়েস, নিসর্গ মৃধা অ্যান্সারটি করেছে, অল্পের জন্য নিসর্গ মৃধার অ্যান্সারটা ভুল হয়েছে। সজীব ঘোষ বলে দিয়েছে পারবো না। সজীব ঘোষ কেন পারবে না? সবসময় মনে রাখবে পারবে তুমিও। তুমি যতই চেষ্টা করো না কেন অবশ্যই তোমাকে পারতেই হবে। আসলে আমরা একটা অ্যান্সারটা মিলিয়ে দিই। নিসর্গ মৃধার অ্যান্সারটা অল্পের জন্য ভুল হয়েছে কেন, আমি একটু হিসাব করে মিলিয়ে দিচ্ছি। দেখো, নাম লেখা শুরু করি। এটা অ্যাকুয়া, এটা থায়োসায়ানাইড, তাহলে নাম হবে পেন্টা অ্যাকুয়া, পেন্টা অ্যাকুয়া থায়োসায়ানেটো। পেন্টা অ্যাকুয়া থায়োসায়ানেটো, এটার নাম হয়ে গেল, এটার নাম হয়ে গেল। এরপরে আসবে আয়রন, পেন্টা অ্যাকুয়া থায়োসায়ানেটো আয়রন। তার মাঝখানে চার্জ বসবে, এই চার্জটা হিসাব করতে হবে। আয়রন এক্স, পানির 5 × 0, সায়ানাইড থায়োসায়ানাইডের চার্জ -1, সালফেটের চার্জ -2 = 0। তাহলে এক্স এর ভ্যালু আসবে, এই আয়রনের চার্জ হচ্ছে +3। মনে রেখো সায়ানাইডের চার্জ কিন্তু -1, তাই আয়রনের চার্জ হচ্ছে +3। তাহলে আয়রন 3 সালফেট। তাহলে অ্যান্সার হবে আয়রন 3 সালফেট। তাহলে এটা হচ্ছে আসল নাম, পেন্টা অ্যাকুয়া থায়োসায়ানেটো আয়রন 3 সালফেট। এইটা হচ্ছে কারেক্ট নাম। আমি দেখতে পেয়েছি 2-1 ছাড়া বাকি সবারই কোথাও না কোথাও কিন্তু অ্যান্সারটাতে ভুল হয়েছিল। তো দেখলেই তো জটিল যৌগের নামকরণ কতটুকু বিড়ম্বনাপূর্ণ একটি ব্যাপার। তো এই ব্যাপারটি যদি নিজের বন্ধুদেরকে শিখিয়ে দিতে চাও এখনই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে ফেলতে পারো। তোমাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন, আমি একটু দেখতে চাই কিরকম অবস্থা বাংলাদেশের। তোমরা এখন কে কোন জেলায় বসে আমাদের লাইভ ক্লাসটি দেখছো আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। কে কে কোন জেলায় বসে আমাদের লাইভ ক্লাসটিতে অংশ নিচ্ছ আমাকে এখনই কমেন্টে সেটা জানিয়ে দাও। আমি তোমাদের নিজ নিজ জেলার নামগুলো দেখতে চাচ্ছি। তোমরা কমেন্ট করতে থাকো এবং তার মধ্য দিয়ে আমরা ক্যাটায়ন পর্বের নামগুলো শেষ করে ফেললাম। এবার আমরা দেখব অ্যানায়নের নাম। আমরা এবার অ্যানায়নের নাম দেখব। আসো এবার জটিল যৌগের অ্যানায়ন পোর্শন হলে তার নাম কি হবে সেটা দেখার চেষ্টা করি। ক্যাটায়ন শেষ, এবার অ্যানায়নের নাম। অ্যানায়নের নাম লেখারও 3টি ধাপ। 1 নম্বর ধাপ লিগেন্ডের নাম ও সংখ্যা, 2 নম্বর ধাপ অবস্থান্তর মৌলের ল্যাটিন নেম প্লাস ATE, ল্যাটিন নেম প্লাস 8। আর 3 নম্বর পার্ট হচ্ছে
জারণ মান, অবস্থান্তর মৌলের জারণ মান। তাইলে নামের ক্যাটায়ন পোর্শন আর অ্যানায়ন পোর্শনের একমাত্র পার্থক্য হচ্ছে অবস্থান্তর মৌলের ল্যাটিন নাম আর ইংরেজি নামে। ক্যাটায়ন হিসাবে বসলে সেটার ইংরেজি নাম হয়, আর অ্যানায়ন হিসাবে বসলে সেটার ল্যাটিন নাম ব্যবহৃত হয়। এখন তোমাদেরকে আমি সেটাই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই। আসো সবাই আমরা একটা জটিল যৌগের নাম লিখি। সবাই একটু লক্ষ্য করে থাকো, সবাই লক্ষ্য করো, K3FeCN6 আমরা এই জটিল যৌগটির নাম লিখতে চাই। অবশ্যই আমাদের জটিল আয়নটি এখানে মাইনাস, আয়নটি মাইনাস আর পটাশিয়াম হচ্ছে প্লাস। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে লিগেন্ডের নাম ও সংখ্যা বলা। তোমরা আমাকে একটু এখনই কমেন্ট করে জানিয়ে দাও তো, এই জটিল যৌগটিতে কোনটি লিগেন্ড হিসাবে ভূমিকা পালন করছে, কোনটি লিগেন্ড হিসাবে ভূমিকা পালন করছে। এই জটিল যৌগে কে লিগেন্ড হিসাবে ভূমিকা পালন করছে আমি তোমাদের কাছে সেটাই জানতে চাচ্ছি। তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অনেকে ঢাকার কল্যাণপুর, আমি দেখতে পাচ্ছি শনি আকরা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আমাদের এই ক্লাসে এই মুহূর্তে ক্লাস করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যাচ্ছি। সো আই হোপ তোমরা সেটার উত্তর আমাকে দিতে পারবে। ইয়েস, রোজ স্নিগ্ধার কারেক্ট অ্যান্সার হয়েছে, নিলয় নীলের কারেক্ট অ্যান্সার হয়েছে। তোমরা বলেছো সায়ানাইড। তুমি যদি উত্তরে সায়ানাইড বলো আমি একটু বিরক্ত হব। সায়ানাইড না, তুমি এভাবে লিখবা Sn মাইনাস। অবশ্যই মাইনাসটাকেও লেখা উচিত, সায়ানাইডের চার্জ মাইনাস, এটা লেখা উচিত। তো এখন লক্ষ্য করে দেখো, তাহলে সায়ানাইডের নাম হয় সায়ানো, তাহলে তার লিগেন্ডের নাম হবে সায়ানো, লিগেন্ডের নাম হবে সায়ানো। 6 থাকায় তার নাম হবে হেক্সাসায়ানো। 6 থাকার কারণে, এইখানটাতে 6 থাকার কারণে নাম হলো হেক্সাসায়ানো। লিগেন্ডের নাম সংখ্যা লেখা শেষ। অবস্থান্তর মৌলের ল্যাটিন নাম +8। আয়রন, আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, তার সাথে যোগ করতে হবে ATE, তাহলে হবে ফেরেট। আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, তার সাথে ATE যোগ করলে হয় ফেরেট। তাই আমার এখানে লিখতে হবে হেক্সাসায়ানো ফেরেট, হেক্সাসায়ানো ফেরেট। এখন কথা হচ্ছে, তাহলে বিভিন্ন মৌলের জন্য এই নামটা কি হবে সেটা একটু জেনে নেওয়া দরকার। যেমন আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি, তোমরাই আসলে অ্যান্সার বলে দিতে পারবে এই নামগুলো কি হবে। তো আসো আমরা লক্ষ্য করে দেখি। কপার যদি থাকতো তাহলে নাম হতো কিউপ্রেট। সিলভার থাকলে তার নাম হতো আর্জেন্টেট। যদি জিঙ্ক থাকতো তার নাম হতো জিঙ্কেট। যদি কোবাল্ট থাকতো তোমরা বুঝতেই পারো তার নাম হবে কোবাল্টেট। ইয়েস, কোবাল্টেট। যদি আয়রন থাকে তোমরা বুঝতেই পারছো তার নাম হবে ফেরেট। তো এরকম আর যারা ডি ব্লক মৌল রয়েছে, যেমন তোমরা বলতে পারো ক্রোমিয়াম যদি থাকে তাহলে তার নাম হবে ক্রোমেট। যদি ভ্যানাডিয়াম থাকে তাহলে তার নাম হবে ভ্যানাডেট। তো তোমরা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আমি অনুরোধ করব এই অবস্থায় স্ক্রিনের একটা স্ক্রিনশট তুলে রাখো, যাতে করে এই কোনটার নাম কি হয় এই জিনিসটা তোমাদের মোবাইল ফোনের গ্যালারিতে সুন্দরভাবে থেকে যায়। সিলভারের নামটা বুঝতে পারছো না, সজীব ঘোষ জানিয়েছো। ভাই তোমাকে একটু বুঝিয়ে দেই, এজি সিলভার, এটা হচ্ছে সিলভার। সিলভারের ল্যাটিন নাম, সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। আর্জেন্টাম হচ্ছে সিলভারের ল্যাটিন নাম, তার সাথে যদি এটি যোগ করো তাহলে আসে আর্জেন্টেট। আর্জেন্টাম যোগ এট, আর্জেন্টেট। তো এটা চলে আসে। তো আশা করি তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো। এইবার আমি এটা একটু মুছে দিয়ে ওই নামটা শেষ করি লেখা। তাহলে হেক্সাসায়ানোফেরেট হলো। এরপরে জারণ মানটা লিখতে হবে। জারণ মান কত হবে সেটাই তোমরা আমাকে বলবে। এখন ক্যালকুলেশন করে সবাই কমেন্টে বলো, এইখানটাতে আয়রনের
বা আয়রনের জারণ মান কত। এইখানটাতে আয়রনের জারণ মান কত আমি তোমাদের কাছে সেটি জানতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে হেক্সাসায়ানোফেরেট এখানে আয়রনের জারণ মান কত সেটা তোমাদের কাছে আমি জানতে চেয়েছি। তাহলে আয়রনের জারণ মান বের করতে হবে K3FeCN6। পটাশিয়াম তার চার্জ +1, পটাশিয়াম 3টা থাকায় 3 দিয়ে গুণ হবে, যোগ আয়রনেরটা বের করব আননোন তাই x, সায়ানাইড 6টা আছে প্রত্যেকটার চার্জ -1, সায়ানাইডের চার্জ -1 এবং টোটাল জিনিসটার চার্জ হচ্ছে 0। তাহলে হিসাব যদি করো দেখো 3 + x - 6 = 0, তাহলে এখান থেকে পাওয়া যাবে x এর ভ্যালু আসে +3। তাহলে এখানে বসাতে হবে 3, এখানে বসবে 3। তাহলে হেক্সাসায়ানোফেরেট 3 এইটুকু হচ্ছে আয়নটুকুর নাম। যদি পটাশিয়াম অংশটুকু না থাকে হেক্সাসায়ানোফেরেট 3 আয়ন, এইটাই হবে তার নাম পটাশিয়াম না থাকলে। আর যদি পটাশিয়াম থাকে একটু বোঝো, সব সময় মনে রাখবে আগে ক্যাটায়নের নাম তারপরে অ্যানায়ন, নামকরণে আগে ক্যাটায়ন তারপরে অ্যানায়ন, সব সময় মনে রাখবে। যেহেতু এটা একটা অ্যানায়ন তাহলে এর নামের আগে উপরে আগে লিখতে হবে পটাশিয়াম। তাহলে এই যৌগটার নাম হবে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3। তাহলে এই যৌগটির নাম হবে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3। তাহলে বুঝলাম যে নাম লেখার সময় আগে সব সময় ক্যাটায়নটাকে রাখতে হবে তারপরে অ্যানায়নটিকে রাখতে হবে। নাম লেখার সময় আগে রাখতে হবে ক্যাটায়নটিকে এবং তারপরে রাখতে হবে অ্যানায়নটিকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে কন্টিনিউয়াসলি এই ক্লাসে উপস্থিত আছো। আমি তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে সব সময় কিন্তু অনেক অভিভূত হই। সো এইটা যদি তোমরা এখন বুঝে থাকো আমি বলবো তোমরা আমাদের সাথে একটি প্রবলেম সলভিং এ যোগ দাও। আসো তোমাদেরকে আমি একটি প্রবলেম দিই, তোমাদের কাজ হবে সেই প্রবলেমটাকে সলভ করে আমাকে দেওয়া। তাহলে আসো তোমাদেরকে প্রবলেম দিয়ে দিচ্ছি। এই জটিল যৌগটার নাম বলতে হবে, এই জটিল যৌগটার নাম বলতে হবে। একটু কঠিন দেওয়া হলো, এই জটিল যৌগটির নাম কি হবে। সো আমি তোমাদের কমেন্ট উত্তরের অপেক্ষায় রয়ে গেলাম। সো বোর্ডে একটি জটিল যৌগের নাম লেখা আছে। আর জুহান লিখেছে জলাতান। হ্যাঁ, আমি জলাতান ইব্রাহিমোভিচের অনেক বড় ফ্যান, তুমি বুঝতেই পারছো। থ্যাংক ইউ সেটা বোঝার জন্য। মুন্সি হাদিউল্লাহ লিখেছে সে কুষ্টিয়া থেকে এই ক্লাসে অংশ নিয়েছে। তোমরা যারা এখনো ভিডিওটি শেয়ার করোনি আমি বলবো ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও, সবাই ভিডিওটাকে শেয়ার করে দাও। যারা নেট প্রবলেম বলে অনুরোধ নানা রকম অভিযোগ করছো তোমরা একটু নিচের কানেকশনটাকে চেক করো, আমাদের এখানে কানেকশন পারফেক্ট রয়েছে। সো প্লিজ আমি তোমাদের কমেন্টে অ্যান্সার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কিন্তু আমি অলরেডি দেখছি হাজার খানেক মানুষ কিন্তু কমেন্ট করে ফেলেছো। সো মেহরাব আল মাকসুদ অ্যান্সার করার চেষ্টা করেছে, একটু ভুল হয়েছে। আসো আমরা এটার অ্যান্সারটা একটু বলে দিই। এখানে জটিল আয়নটা কিন্তু অ্যানায়ন আর এটা হচ্ছে ক্যাটায়ন, তাহলে আগে ক্যাটায়নের নাম হবে। ক্যাটায়ন আছে সোডিয়াম, তাহলে এখানে লিখবো সোডিয়াম। তাহলে আগে সোডিয়াম লিখে দিলাম, এবার অ্যানায়নের নাম লিখি। জটিল আয়নে প্রথমে লিগেন্ডের নাম লিখি। অ্যামোনিয়া মানে অ্যামিন, ক্লোরিন মানে ক্লোরো। তাহলে আমরা এখানে লিখবো অ্যামোনিয়া 2টা আছে তাই লিখবো ডাই অ্যামিন। ক্লোরিন আছে 4টি তাই আমরা লিখবো টেট্রা ক্লোরো। ক্লোরিন আছে 4টি তাই আমরা লিখবো টেট্রা ক্লোরো। এরপরে আসবো কোবাল্ট। কোবাল্টের ল্যাটিন নামের সাথে এ যোগ করতে হবে, তাহলে কোবাল্টের ল্যাটিন নাম কোবাল্ট, তাহলে এটার নামের সাথে এ যোগ করলে কোবাল্টেট। সোডিয়াম ডাইঅ্যামিন টেট্রাক্লোরো কোবাল্টেট। এখন আমার কাজ হচ্ছে কোবাল্টের জারণ মান বের করা। তাহলে লক্ষ্য করো সোডিয়াম 2টা, কোবাল্ট অ্যামোনিয়া আছে 2টা এবং ক্লোরিন আছে 4টি। এখানে কোবাল্টের জারণ মান x হবে, সোডিয়ামের 2টা +1 ধরলাম, অ্যামোনিয়ার চার্জ হচ্ছে 0, ক্লোরিনের চার্জ হচ্ছে 4 × -1,
তাহলে এখান থেকে আমার এখন টোটাল চার্জ হচ্ছে 0। তাহলে আমার এখানটা যদি ক্যালকুলেশন করো, দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে -2 থাকে 2 থাকবে, তাহলে অ্যানসার হবে কোবাল্টেট 2। আমরা জারণ মান এটা যদি ক্যালকুলেশন করি আমার অ্যানসার থাকে 2। তাহলে এই যৌগের নাম হবে সোডিয়াম ডাইঅ্যামিন টেট্রাক্লোরোকোবাল্টেট। সোডিয়াম ডাইঅ্যামিন টেট্রাক্লোরোকোবাল্টেট, এই যৌগের নাম হবে সোডিয়াম ডাইঅ্যামিন টেট্রাক্লোরোকোবাল্টেট। আমি আশা করব এতক্ষণ পর্যন্ত যারা এই ক্লাসটিতে ছিলে সবাই এই যৌগটির নাম লিখতে পেরেছো। যারা পেরেছো সোডিয়াম ডাইঅ্যামিন টেট্রাক্লোরোকোবাল্টেট, শোয়েব আহমেদ, সবার কারেক্ট অ্যান্সার আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটি এই মুহূর্তে আপনারা একটু শেয়ার করে ফেলেন, কারণ আমরা আমাদের জটিল যৌগের নামকরণ পদ্ধতিটুকু এখানে এসে শেষ করে ফেললাম। এখন আমরা আয়নিক যৌগের নামকরণ একটু বোঝার চেষ্টা করব। এইবার আমরা কিছু আয়নিক যৌগের নামকরণের মজার মজার কিছু ট্রিক্স তোমাদেরকে শিখাবো। আসো আমরা এবার শিখি, এখানে লিখেও ফেলি। ক্লাসের দ্বিতীয় পর্যায়ে আমরা শিখব আয়নিক যৌগের নামকরণ। যারা এখনো ভিডিওটি শেয়ার করনি, এই যে 180 জন মানুষ এখানে আছো, এখনই অনুরোধ জানাচ্ছি ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে আরো বেশি মানুষ আমাদের এই ক্লাসটাতে অংশ নিতে পারে। সো আয়নিক যৌগের নামকরণ, আমি তোমাদের সবার সবচেয়ে পছন্দের আয়নিক যৌগটির নাম জানতে চাচ্ছি। সবাই একটু কমেন্টে আমাদেরকে জানাও তোমাদের সবচেয়ে পছন্দের আয়নিক যৌগটির নাম কি। আমি একটু কমেন্টে জানতে চাই, সবাই বলো তোমাদের সবচেয়ে পছন্দের আয়নিক যৌগের নাম কি। তো আয়নিক যৌগের দুইটা পার্ট থাকে, আমরা জানি একটা আয়নিক যৌগের দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে প্লাস, একটা পার্ট হচ্ছে মাইনাস। একটা হচ্ছে ক্যাটায়ন, অন্যটি হচ্ছে অ্যানায়ন। নাম লেখার সময় আগে ক্যাটায়নের নাম তারপর অ্যানায়নের নাম লিখতে হবে। সো এখন মনে রাখবা ক্যাটায়নের নাম হবে আনচেঞ্জড, আনচেঞ্জড ইংলিশ নেম। ক্যাটায়নের নামের জন্য মনে রাখবে কোন রকম পরিবর্তন করা লাগে না, ইংরেজি নামটা ডাইরেক্ট লিখতে হবে। অ্যানায়নের নামের জন্য তার ইংলিশ যে নাম, তার ইংলিশ নেমের সাথে আইডিই যোগ করতে হবে। অ্যানায়নের নাম লেখার জন্য তার ইংরেজি নামের সাথে আইডিই যোগ করতে হবে। এটার উদাহরণ বলি, NaCl সোডিয়াম, তার জেনারেল সাধারণ ইংরেজি নাম হচ্ছে সোডিয়াম। ক্লোরিন, এখন লক্ষ্য করে দেখো ক্লোরিন এই নামের সাথে আইডিই যোগ করি, তাহলে কি হয়ে যায়? আইডি যোগ করলে হয় ক্লোরাইড। তাহলে এই নাম থেকে যোগ করে আমরা লিখে দিব ক্লোরাইড, সোজা কথা। তো এইভাবে আমরা নামগুলো বলে ফেলতে পারি, সোডিয়াম ক্লোরাইড। সো আমরা এই পোর্শনটুকু সুন্দর মতো এইভাবে লিখে ফেলতে পারবো। বাট এখানে একটু কথা আছে, এই পদ্ধতিটা কাজ করবে শুধুমাত্র বাইনারি আয়নের জন্য। বাইনারি আয়নের জন্য এই পদ্ধতিটা কাজ করে, বাইনারি আয়নের জন্য এই পদ্ধতিটা কাজ করবে বাইনারি আয়নের জন্য। বাইনারি আয়ন কি? ক্লোরাইড একটা বাইনারি আয়ন, ব্রোমাইড একটা বাইনারি আয়ন, মানে যেই আয়নে মাত্র একটা করে অ্যাটম থাকে। ফসফেট, সালফেট এরা বাইনারি আয়ন না, এদেরকে বলা হয়ে থাকে পলি অ্যাটমিক আয়ন। তাহলে একটু বুঝে রাখো, এদেরকে আমরা বলবো বাইনারি আয়ন আর এদেরকে আমরা বলবো পলি অ্যাটমিক আয়ন। তাহলে বাইনারি আয়ন এবং পলি অ্যাটমিক আয়নের এটাই হচ্ছে মূল পার্থক্য। বাইনারি আয়নে একটা মাত্র পরমাণু থাকে, পলি অ্যাটমিক আয়নে বেশ কয়েকটা পরমাণু থাকবে। সো বাইনারি আয়ন আর পলি অ্যাটমিক আয়নের পার্থক্য। সো এই পদ্ধতিটা কাজ করে শুধুমাত্র বাইনারি আয়নের জন্য। যদি বাইনারি আয়ন না হয়ে অন্য কিছু হয় তখন কি হবে সেটা আমি তোমাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করব। তো বাইনারি আয়ন নিয়ে কথা বলছি, এখন আমার কথা হচ্ছে একটু বলে রাখি, যদি পরিবর্তনশীল যোজনী হয়, পরিবর্তনশীল যোজনী যদি থাকে তখন কিভাবে নামকরণ করতে হবে। যেমন তোমাদেরকে একটু বলে দিই,
কপার অক্সাইড দুই রকমের আছে। কপার অক্সাইড C2O দুই রকমের আছে। এইখানে কপারের চার্জ +1, এইখানে কপারের চার্জ +2। তাহলে এখানে পরিবর্তনশীল যোজনী, একটাতে 1 একটাতে 2। আগের দিনকালে মানুষ এইটার আগে বলতো আস আর এইখানে বলতো ই। এটা হচ্ছে আদি নিয়ম, এইটাকে আমরা বলবো আদি নিয়ম। এটা আগের দিনের মানুষ ফলো করত, এখনকার মানুষ এইটা আর ফলো করে না। এখন মানুষ এইভাবে লিখতে থাকে। লক্ষ্য করো, প্রথমটা হচ্ছে কপার, তাহলে কপার জটিলায়নের নামের মতন ব্র্যাকেটের মধ্যে লিখবো 1, এরপরে লিখবো অক্সাইড। তারপরে 2 নম্বরটার নাম হবে কপার, ব্র্যাকেটে লিখবো 2, তারপরে লিখবো অক্সাইড। তাহলে দেখো এইটা হচ্ছে এই জাতীয় যৌগের নামকরণের আধুনিক নিয়ম। তাহলে মনে রাখো, পরিবর্তনশীল যোজনী ব্যবহার করে যে সকল যৌগ ক্রিয়েট হবে তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে আদি নিয়মে লেখা হইতো কিউপ্রাস অক্সাইড আর কিউপ্রিক অক্সাইড, বাট আধুনিক কালে সেটাকে লেখা হবে কপার 1 অক্সাইড, কপার 2 অক্সাইড, অর্থাৎ তাদের জারণ মানটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে। সো এর মধ্য দিয়ে আমরা বাইনারি আয়নের নামকরণ শেষ করলাম। এইবার একটু কুইজ থাকবে, যেখানে তোমাদের কাছে কোশ্চেনের অ্যান্সার চাওয়া হবে, তোমরা কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবে। তো বাইনারি আয়ন এর উপরে কুইজ অন বাইনারি আয়ন। সবাই এই যৌগটার নাম বলার চেষ্টা করো, সবাই এই যৌগটার নাম লিখে দেওয়ার চেষ্টা করো। এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার ইউপ্যাক নাম কি হবে? সবাই কমেন্টে লেখার চেষ্টা করো। অবশ্যই এতক্ষণ পর্যন্ত তোমাকে যে সকল থিওরি শেখানো হলো সেই থিওরিকে কাজে লাগিয়ে এই যৌগের নামটা বলতে হবে। মনে রাখবে, লেড কিন্তু একটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এমন যৌগ, যেমন লেড হচ্ছে একটা অবস্থান্তর যৌগ। তো নামটা কি হবে তাই তোমাদের কাছে সেটাই আমরা কিন্তু জানতে চাচ্ছি। রাফিউল ইসলামের অ্যান্সার ভুল হয়েছে। ইফতি বলেছে ওর মোবাইলের চার্জ নেই। ইফতি সম্ভবত আমাদের গতকালকের কোন একটা রাউন্ডে প্রশ্নের বিজয়ী ছিলে। সো হঠাৎ করে তোমার চার্জ কেন শেষ হয়ে গেল আমি বুঝতে পারলাম না। সো আমরা অলরেডি ক্লাসের শেষ দিকে চলে এসেছি। আমি একজনের কাছেও কারেক্ট অ্যান্সার পাচ্ছি না। সুমাইয়া সুমু বলেছো ভুল অ্যান্সারটি। রোহান খানের অ্যান্সারটা অতিরিক্ত ভালো করতে গিয়ে ভুল হয়ে গেছে। রইস আহমেদ কারেক্ট অ্যান্সার দিয়েছে, পারফেক্ট অ্যান্সার দিয়েছে রইস আহমেদ। লক্ষ্য করে দেখো, অবশ্যই এটার নাম তো ইংরেজি হবে আর এটার নাম ল্যাটিন। তো লেড, প্রথম নাম হবে লেড। লেড পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, তাই এখানে তার চার্জ হচ্ছে +2, তাই লিখবো লেড 2 অক্সাইড। এর নাম হবে লেড 2 অক্সাইড। তাহলে এই জিনিসটার নাম দাঁড়াবে লেড 2 অক্সাইড। এইবার তোমাদেরকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলো এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম কি হবে? ইয়েস, এই যৌগটার নাম কি হবে? আমি তোমাদের কাছে সবার কাছে জানতে চাচ্ছি এই যৌগটার নাম কি হবে। আমি জানি এই নামটা লিখতে গিয়েও সবাই কিন্তু একটু ভুল করে ফেলতে পারো বা একটু কনফিউজ হয়ে যেতে পারো। সো একটু ভালো করে চিন্তা করে লিখো। ইয়েস, তুষারের অ্যান্সার কারেক্ট হয়েছে। জাহাঙ্গীর সামথিং তুষার, তুষার তুমি যে অ্যান্সারটা দিয়েছো সেটা কারেক্ট হয়েছে। তোমার অ্যান্সারটি সম্পূর্ণরূপে কারেক্ট হয়েছে। সো আমি তুষারের অ্যান্সারটিকে কারেক্ট ধরে নিয়ে একটু বলে দিচ্ছি, এটা নাম হবে অ্যালুমিনিয়াম সালফেট। এর নাম হবে অ্যালুমিনিয়াম সালফেট। এর নাম অ্যালুমিনিয়াম সালফেট। তাকিয়ে দেখো, এইখানে অ্যালুমিনিয়ামের চার্জ +3, এটা লেখা লাগবে না, কারণ অ্যালুমিনিয়াম তো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না, তাই অ্যালুমিনিয়াম 3 সালফেট লেখার দরকার নেই। এটা গেল বাইনারি আয়নের জন্য। বাইনারি আয়নের পরে এখন আমরা দেখি পলি অ্যাটমিক আয়ন।
পলিঅ্যাটমিক আয়নের ক্ষেত্রে নামকরণ কিভাবে হয়। পলিঅ্যাটমিক আয়নের একটু উদাহরণ লক্ষ্য করো। যেমন এগুলো হচ্ছে পলিঅ্যাটমিক আয়ন, তার মানে অনেকগুলো অ্যাটম মিলে পুরোটা একটা আয়ন হিসাবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এই দুইটা আয়নের মধ্যে এইখানে আছে, এইখানটাতে অক্সিজেন কম, আর এইখানে অক্সিজেন বেশি। মনে রাখবা, যেইটাতে অক্সিজেন কম তার নামের শেষে আইটিই আইট থাকবে, আর যার অক্সিজেন বেশি তার নামের শেষে এটিই এট থাকবে। যেমন এটার নাম হচ্ছে নাইট্রাইট এবং এটার নাম হবে নাইট্রেট। তার মানে যেখানে অক্সিজেন কম সেটা আইট, যেখানে অক্সিজেন বেশি সেটা হবে এট। তাই এটার নাম নাইট্রাইট এবং এটার নাম নাইট্রেট। তো আমরা এই পলিঅ্যাটমিকের ক্ষেত্রে নামগুলো একটু বুঝার চেষ্টা করব। মনো আর পলির মধ্যে এই টি এর ডিফারেন্সটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে এখানে নাইট্রেট লিখে, কিছু কিছু মানুষ ভুল করে এখানে নাইট্রেট লাস্টে ডি লিখে। ডি লিখলে ভুল যাবে, কারেক্ট অ্যানসারটা উপরে লেখা আছে নাইট্রেট। তাহলে পলিঅ্যাটমিক আয়নের ক্ষেত্রে লাস্টে আইদার আইটিই অথবা এটিই বসে। যদি কম অক্সিজেন থাকে আইট, আর বেশি অক্সিজেন থাকলে হয় এট। এবার তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। তোমরা এই দুটো আয়নের নাম আমাকে লিখে দেখাও। তোমরা কমেন্টে এই দুটো আয়নের নাম কি হবে, এই আয়নের নাম কি এবং এই আয়নের নাম কি, কমেন্টে আমাদেরকে লিখে দেখাও। সবাই কমেন্টে এই দুটো আয়নের নাম আমাদেরকে লিখে দেখাও। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এখনো ক্লাসটিতে কমেন্ট করে যাচ্ছ। আমি অবশ্যই তোমাদেরকে অনুরোধ করব যাতে করে তোমরা আমাদের এই লাইভ ক্লাসের যে ভিডিওটি সেটি নিজেদের হোম পেজে শেয়ার করতে থাকো। ইয়েস, তন্ময় মজুমদারের অ্যান্সার কারেক্ট হয়েছে, মেহরাব আল মাকসুদ কারেক্ট অ্যান্সার দিয়েছে, আতুলের অ্যান্সার কারেক্ট হয়েছে। তোমরা বুঝতে পারছো এটা সালফারের যৌগ। সালফারের যৌগ হয়, এটার নাম হবে সালফাইট এবং এটার নাম হবে সালফেট। সালফারের যৌগ হয়, এটার নাম সালফাইট এবং এটার নাম সালফেট। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ এই প্রশ্নগুলোর কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছো। তো এইবার আসো তোমাদেরকে আরো একটু জিনিস বুঝাবো, এটা আজকের ক্লাসের শেষ জিনিস। আমরা একটু আগের ক্লাসটিতে এই অ্যাসিডগুলোর নাম শিখেছি। আমরা আগের ক্লাসটিতে এই অ্যাসিডগুলোর নাম শিখেছি। এখন চিন্তা করে দেখো, এই যে অ্যাসিডগুলো, এই অ্যাসিডগুলোর হাইড্রোজেন পার্টটাকে যদি সরিয়ে দিই এবং এখানে আমরা যদি একটা ধাতু বসিয়ে দিই, তাহলে কিন্তু কতগুলো লবণ তৈরি হয়ে যায়। এখন এই লবণগুলোর নাম কিভাবে লিখব? লবণের নামও নির্ভর করবে তার কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর। যেমন এখানে তার জারণ মান +1, এইখানটাতে +3, এইখানটাতে +5 আর এইখানটাতে +7। সো তার এই কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর সেটা নির্ভর করবে। আমি একটু লিখে দেই, জারণ মান কত হলে লবণের নাম কি কি হবে, তারপর তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। জারণ মান 1 হতে পারে, 3 অথবা 4 হতে পারে, 5 অথবা 6 হতে পারে, অর 7 হতে পারে। 1 হলে তার নাম হবে হাইপো হাইপোআইট। হাইপোআইট। তাহলে লক্ষ্য করো, এটা ক্লোরিনের যৌগ, তাহলে এটার নাম হবে হাইপোক্লোরাইট। তাহলে এই প্রথম যৌগটার নাম, তাই আমি এখানে লিখে দিচ্ছি, যৌগের নামের প্রথমে আসবে সোডিয়াম, এটা বলাই লাগবে না, সোডিয়াম সবাই বুঝতে পারছো, প্রথমে সোডিয়াম আসবে, হাইপোক্লোরাইট। দয়া করে লক্ষ্য করো, লাস্টে একটা ট আছে, এখানে লাস্টে ট আছে। মানুষজন ভুল করে সোডিয়াম ক্লোরাইড বলে বলে অভ্যস্ত থাকায় এখানে লিখে সোডিয়াম হাইপোক্লোরাইট, মানুষ ভুলে ড লিখে ফেলে। তাই আমি একটু এখানে এটা ঠিক করে দিই, যারা পরীক্ষার খাতায় এইটা লিখবে ক্লোরাইড, এইটা ভুল, এইটা কারেক্ট। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে জানতে চাচ্ছে 2 কেন হয় না।
কারণ অক্সিজেন দিয়ে এই দুই যোজনী মিলানো সম্ভব হয় না, অক্সিজেন আর সোডিয়াম কাটাকাটি করে কখনো অ্যান্সারটা 2 আসে না, তাই 2 জারণ মানের এই জাতীয় যৌগগুলো পাওয়া যায় না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই জিনিসটা একটু ঠিক করে বুঝে নিও, ক্লোরাইড হবে না, এখানে হবে ক্লোরাইড। তো প্রথম নামটা আমরা শিখে ফেললাম। 3 আর 4 হলে নামগুলো হবে শুধুমাত্র আইড, হাইপো কথাটা বাদ যাবে। তাহলে দ্বিতীয় নামের ক্ষেত্রে হবে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তাহলে 2 নম্বরের ক্ষেত্রে হবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমরা যে যৌগটাকে চিনি NaCl, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তার মানে এর নামের শেষে থাকে IDE, আইড। আর এখানে আছে সোডিয়াম ক্লোরাইড, তার মানে এখানে থাকবে টি দিয়ে নামটা। তো এটা একটু কেয়ারফুল থাকবে। তো আশা করি তোমরা এইটাও বুঝতে পারছো। 5 আর 6 থাকলে নাম হয়ে যাবে 8, AT8। তাহলে লক্ষ্য করো, যেখানে ক্লোরাইড হয়েছিল এবার তার নাম হয়ে যাবে সোডিয়াম ক্লোরেট। তাহলে 5 আর 6 হলে তার নাম হয়ে যাবে 8, তাই নামের শেষে সোডিয়াম ক্লোরেট হয়ে গেল। আর 7 থাকলে তার নাম হবে পার 8, তার মানে নামের আগে একটা পার যোগ করতে হবে, তাহলে এখানে হবে সোডিয়াম পার ক্লোরেট, সোডিয়াম পার ক্লোরেট। বাস, আমাদের নামগুলো হয়ে গেল। তো তোমরা সবাই এখন এই বোর্ডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ পরীক্ষার হলে এই জিনিসটা বারবার ইউজ করতে হবে। তাইলে কত জারণ মানের জন্য লবণের নাম কি হবে তা আমাদের বোর্ডে লেখা আছে। ছোট্ট একটি স্ক্রিনশট জীবনটিকে অনেক সন্দেহ করে দিবে, অনেক সুন্দর করে দিবে। তাই প্লিজ আমাদের এই ক্লাসটি শেখানোর মূল উদ্দেশ্য তাহলে বাস্তবায়িত হবে। সবাই এখন স্ক্রিনশটটা নিয়ে ফেলো। আই হোপ তোমরা সবাই স্ক্রিনশটটা নিয়ে ফেলেছো। আসো, তাহলে আমরা মোটামুটি এই ক্লাসটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দুটো ক্লাস মিলে এই নামকরণ ব্যাপারটিকে শেষ করলাম। একটু বোঝার চেষ্টা করো, এইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আমরা যেটাকে বলি সোডিয়াম ক্লোরাইড, লাস্টে আছে ড। আর NaClO2, এটাকে বলি সোডিয়াম ক্লোরাইড, লাস্টে আছে ট। সবাই এই দুইটা ডিফারেন্স বোঝার চেষ্টা করবে, যে একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সো প্লিজ আমরা বুঝতে পারছি যে এই দুইটার ডিফারেন্স কি। তাহলে আজকের এই ক্লাসটাতে আমরা শিখলাম জটিল যৌগ কি, জটিল আয়নের নামকরণ কিভাবে করতে হয়, অজৈব রসায়নের আয়নিক যৌগের নামকরণ কিভাবে করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ এই ক্লাসটিতে অংশ নেয়ার জন্য। তোমরা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে এতক্ষণ ধরে এই ক্লাসটিতে অংশ নিয়েছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, যান্ত্রিক গোলযোগ উপেক্ষা করে আমরা ক্লাসটি সম্পন্ন করতে পেরেছি, সো আমরা বিজয়ী মানসিকভাবে। তোমাদের কাজ হবে এখন 10minuteschool.com এ চলে যাওয়া। আমাদের অনেক অনেক ভিডিও আছে, আমাদের পূর্ববর্তী লাইভ ক্লাসগুলো ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলো দেখে আমাদের আরো নলেজ অর্জন করা। লক্ষ্য রাখো 10 মিনিট স্কুল লাইভ অ্যাডমিশনে লাইভ গ্রুপটিতে, যেখানে আমরা নিয়মিত আপডেট দেই। তোমাদের নোট থাকলে সেগুলো আমার কাছে মেইল করে পাঠিয়ে দাও, আমরা একসাথে সবগুলো ওয়েবসাইটে প্রকাশ করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কাইন্ড এফোর্টস। যারা এতক্ষণ কমেন্ট করেছো তাদের থাকলে কমেন্টে জানিয়ে দাও, আমি উত্তর করার চেষ্টা করব। আমার নাম সমীর, আমি আজকে তোমাদের ক্লাস নিয়ে অনেক ভালো লাগলো। ভবিষ্যতে আবারও দেখা হবে। আগামীকালকে আমাদের ইংরেজি ক্লাস আছে, সেটাতে অংশ নিতে অবশ্যই অবশ্যই ভুলবে না। আজকের মতন এখানেই বিদায়। শুভরাত্রি। কিপ ট্রাইং, নেভার স্টপ লার্নিং।